সরকারের ভিন্ন দিকে যাওয়ার ভয় মির্জা ফখরুলের, ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের, আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি অভ্যুত্থানকারীদের। আদানির বিদ্যুৎ আমদানির চুক্তিতে পদে পদে অনিয়ম, গোপন করে কর ছাড়ের তথ্য, শুল্ক স্টেশন নিয়েও মিথ্যার আশ্রয়, জাতীয় স্বার্থ হতে দেখেনি পিডিবি বলছেন বিশেষজ্ঞরা। এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে শেষ হলো G20 সম্মেলনের 19তম আসর। ক্ষুধা মোকাবিলা, মানবিক সহায়তায় গুরুত্বারোপ, অর্থনীতি উন্নয়নেও সহযোগিতার আশ্বাস বিশ্ব নেতাদের। ভোরের সময় সঙ্গে আছি আমি শামীমা শামী। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই, এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও বলেন, কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এক উপদেষ্টা বলেন, তারাও গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার চায়, তবে এই সিদ্ধান্ত নেবে জনগণ। এনআর নিউজ বাংলা আয়োজিত কি চাই নতুন বাংলাদেশে শীর্ষক আলোচনায় অংশ নেন শহীদ পরিবারের সদস্য, ছাত্র ও সরকারের প্রতিনিধিরা। এ সময় জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের বিচার দাবির পাশাপাশি ফেসিবাদকে সমর্থনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির বিচার চান আলোচকরা। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা ওই আলোচনাটি দিচ্ছে তারা কখনোই এই ফেসিবাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে কখনোই তারা হৃদয়ে ধারণ করেনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি পূর্বাচলের প্লটের জন্য আপনার দালালি করে, তো সেই দেশে তো কোনো ভবিষ্যৎ থাকতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গত 15 বছরে কি ভূমিকা পালন করেছে এটা বলুন। তাদের কি বিচার হওয়া উচিত নয়? যারা আওয়ামী লীগের বিচার না করে তাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, তাদের প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আপনারা যে ব্যাকডোরে যে সমঝোতার রাজনীতি করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন, আওয়ামী লীগের পুনর্বাসন, সেই জিনিসগুলোকে আমরা সন্দেহের চোখে দেখছি। আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন জানান, বিএনপিও আওয়ামী লীগের বিচার চায়, তবে দলটি নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। প্রতিটি শহীদের পরিবারের একটা দাবি যে আমরা সেই বিচার চাই, এবং যদি অন্তর্বর্তী সরকার সেই বিচার সুনিশ্চিত করে তাহলে আওয়ামী লীগ লিডারশিপের কয়জন থাকবে কয়জন থাকবে না সেটা প্রশ্নবিদ্ধ ব্যাপার, সেটা ওনারা পরবর্তীতে পর্যালোচনা করবেন। যাদের হাতে শহীদের রক্ত, তাদের বিচার হওয়ার আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে পরিষ্কার জানিয়ে দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এদের বিচার হবে, যার হাতে রক্ত আছে তার সাথে কোনো দেনা পানা নাই, তার সাথে তাকে আগে ফার্স্টে বিচার করতে হবে। এ সময় গণহত্যা আর অপরাধের বিষয়ে আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম অনুশোচনাবোধ ও ক্ষমা চাওয়ার কোনো লক্ষণ নেই বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ। খসড়ায় রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালের সুপারিশ করার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। উচ্চ আদালতে বিচারক নিয়োগের 2 সপ্তাহের মধ্যে নতুন আইন করা হবে বলেও জানিয়েছেন তিনি। প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে সরকার দ্রুত নির্বাচনের পথে হাঁটবে বলেও জানান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 100 দিনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা। আইন মন্ত্রণালয় থেকে কি কাজ করে ছাত্র জনতার আন্দোলনে 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত দায়ের করা সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানান উপদেষ্টা। সাইবার সিকিউরিটি আইনে হওয়া সব মামলাও বাতিল হবে, তবে হ্যাকিং ও সাইবার অপরাধ সংক্রান্ত মামলা চলবে। আদালতে আইন কর্মকর্তা নিয়োগ দেয়ায় ঢালাও মামলা প্রতিরোধ করা সম্ভব হবে বলেও জানান তিনি। বলেন, আপিল ও হাইকোর্ট বিভাগে 2 সপ্তাহের মধ্যে বিচারক নিয়োগে নতুন আইন করা হবে। ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে, মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে। এদিকে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ বুধবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলেও জানান উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল 1973-তে, সেখানে কিছু কিছু মারাত্মক বিচ্যুতি কথা বিভিন্ন দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বলেছিলেন। উপদেষ্টা পরিষদের মিটিংয়ে
সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে, উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে বৃহস্পতিবারের মধ্যেই এটা আইনে পরিণত হবে। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে। কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ এবং প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচনের উদ্যোগ নেয়ার কথা জানান উপদেষ্টা। মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব সংগ্রহ শেষে যাচাই বাছাই চলছে বলেও জানান আইন উপদেষ্টা। প্রস্তাবনায় যেটা আছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অনির্বাচিত সরকার ভিন্ন দিকে চলে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে নির্বাচিত সরকার নেই বলেই অনেক সমস্যা তৈরি হচ্ছে। সমস্যা সমাধানে নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করার আহ্বান বিএনপি মহাসচিবের। এদিকে তারেক রহমান বলেছেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাতেই প্রাধান্য বিএনপির। কথা নাই, বার্তা নাই, ঠিক এই সময় আপনার সমস্ত দাবি চলে আসছে। এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। ওরা জিজ্ঞেস করে বলে তখন কথা বলার সুযোগ ছিল না, এখন তো সুযোগ পেয়েছি, এখন বলছি। এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায়, জাতিকে রক্ষা করার একমাত্র উপায়, শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা এই কথা বলে নিই, এত তারিখের মধ্যে দেন, এত তারিখের মধ্যে দেন, আমরা ঠিক রোডম্যাপ দেন, কবে কি করবেন আপনারা জানান। দেশ নিয়ে পতিত সরকারের অনুসারীরা ষড়যন্ত্রে লিপ্ত এমন বাস্তবতা তুলে ধরে সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান মির্জা ফখরুলের। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে, যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে। কালকে আমি দেখলাম এক টক শোতে এমনভাবে কথা বলা হচ্ছে যে তারা এখন মন্ত্রী শুরু করে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে। বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার। এদিকে বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে, তার আগে জরুরি ভোটাধিকার ফেরানো। বিএনপি যে কোনো মূল্যে মানুষের অধিকার ফিরিয়ে দেবে বলেও প্রতিশ্রুতি তারেক রহমানের। রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে, এবং এটি যদি নিশ্চিত করতে হয় অবশ্যই দেশে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে অর্থনীতি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের চর্চা দেশে আর চলতে দেওয়া হবে না বলেও সাফ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজনৈতিক নেতৃবৃন্দ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধে জামায়াতের সম্পৃক্ততা অপরাধ হিসেবে প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে দলটি। লন্ডনে এক অনুষ্ঠানে কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মুক্তিযুদ্ধের সময় দেশের সবাই পাকিস্তানকে সমর্থন করলেও নাম এসেছে শুধু জামায়াতের বলেও দাবি করেন তিনি। জামায়াতে ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল, এটা কোনো রাজনীতিতে অপরাধ না। তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান। কিন্তু যদি কোনো অপরাধ ওনারা করে থাকেন, যেমন মানুষ খুন করে থাকেন, কারো বাড়িতে আগুন দিয়ে থাকেন, কারো সম্পদ লুণ্ঠন করেন, কারো ইজ্জতের উপরে হাত দেন, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। আমরা যদি কোনো ভুল করে থাকি, সত্যিই যদি এটা উইদাউট এনি কোয়েশ্চেন এটা যদি প্রমাণ হয় সন্দেহাতীতভাবে, আমি দায়িত্ব নিচ্ছি, আমি ক্ষমা চাবো জাতির কাছে ইনশাআল্লাহ। বিদ্যুৎ নিয়ে আদানির চুক্তিতে পাওয়া গেছে নানা অনিয়ম। আছে করমুক্ত আমদানি নীতি, কয়লার বাড়তি দর, বিলম্বে বিল পরিশোধে অতিরিক্ত সুদ আরোপের জটিলতা। এমনকি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের যে রুট দিয়ে আদানির বিদ্যুৎ বাংলাদেশে আসছে তা কোনো শুল্ক স্টেশনই না। 2017 সালের নভেম্বরে আদানি পাওয়ার লিমিটেড এর ঝাড়খণ্ড পাওয়ার প্ল্যান্টের সঙ্গে 25 বছরের জন্য 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি).
সম্পূর্ণ আমদানি করা কয়লায় পরিচালিত এই পাওয়ার প্ল্যান্টটিকে 2019 সালের মার্চে ভারত সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করে কর ছাড় দেয়। যদিও বাংলাদেশের সঙ্গে চুক্তির সময় কর ছাড়ের বিষয়টি গোপন করে আদানি গ্রুপ। পায়রা, রামপাল ও চট্টগ্রামের বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা কয়লার দাম টনপ্রতি $75 ও $80 হলেও আদানি টনপ্রতি নিয়েছে $96 করে। পরে পিডিবির দর নিয়ে আপত্তি জানালে দাম কমাতে রাজিও হয় তারা। এর আগে 2010 সালে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এনটিপিসি থেকে আমদানির ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতির আদেশ জারি করেছিল এনবিআর। তবে আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড। পিডিবির পক্ষ থেকে জাতীয় স্বার্থ সংরক্ষণের ব্যাপারটি যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি। চুক্তির প্রতিটা ধারা ও উপধারা উল্লেখ করে প্রকাশ করা আবশ্যক। শুল্ক স্টেশন বলে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর দিয়ে আদানির বিদ্যুৎ বাংলাদেশে ঢুকলেও তা কোনো শুল্ক স্টেশন না বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এই চুক্তিটা খুব স্বচ্ছভাবে হয় নাই। যে চুক্তিটা যদি তার আরেকটা সরকারি প্রতিষ্ঠানকে পাঠাতে, যেখান থেকে তার শুল্ক সুবিধা নিবে, তার কাছে পাঠাতে তাদের অসুবিধা কোথায় ছিল? এই ফাইন্ডিংসটা আমরা বের করেছি। এখন আমরা এনবিআর এর কাছে এই রিপোর্টটা পাঠাচ্ছি যে এটা শুল্ক করাদি আদায় প্লাস আমাদের আইনে যেসব ব্যবস্থা আছে সেগুলি নেওয়ার জন্য পিডিবি যে কাজটা করেছে, যে অনিয়মটা করেছে, পিডিবিকে ধরতে হবে। আদানির চুক্তিতে উল্লেখ আছে আমদানি পর্যায়ে শুল্ক কর মওকুফের আদেশ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদনের দায়বদ্ধ থাকবে পিডিবি। পরে কোনো শুল্ক করের প্রসঙ্গ এলে তা পরিশোধের দায়ও নিতে হবে বিপিডিপিকে। এদিকে বিল পরিশোধে বিলম্বের জন্য বছরে 15% চড়া সুদ ধরা আছে আদানির চুক্তিতে, যা পায়রায় নেই। এমন সব জটিলতার মধ্যে বিদ্যুতের 22% বাড়তি দাম নতুন করে চাইছে আদানি। পাশাপাশি আছে বকেয়া বিল পরিশোধের চাপও। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এদিকে আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 3 মাসের মধ্যে দিতে হবে প্রতিবেদন। সবার আগে দেশের স্বার্থ মন্তব্য করে চুক্তির সময় দর কষাকষি হয়েছে কিনা সেটিও অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আদানির বিদ্যুৎ ক্রয় নিয়ে সমালোচনা আছে ভারত ও বাংলাদেশে। অভিযোগ ওঠে চুক্তিতে মুনাফা বৃদ্ধির বিশেষ সুবিধা নিয়েছে ভারতীয় কোম্পানিটি। দেশের স্বার্থ বিসর্জন দেয়া এমন চুক্তি করায় রিট হয় উচ্চ আদালতে মঙ্গলবার, যার শুনানিতে রিটকারী বলেন চুক্তিটি সম্পূর্ণরূপে দেশের স্বার্থ বিরোধী। পরে হাইকোর্ট চুক্তি পুনর্বিবেচনা কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারির পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন। আন্তর্জাতিক চুক্তি বলেন আর দেশীয় চুক্তি বলেন, যে কোনো চুক্তিতে একটা চুক্তির প্যারামিটার হলো এইটার টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হবে। আমাদের এই চুক্তি এইটা এতই একপেশে ছিল, এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই, শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতীয়মান হয়েছে। অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। সবার আগে দেশের স্বার্থ মন্তব্য করে চুক্তির সময় দর কষাকষি হয়েছে কিনা সেটিও অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। এইখানে প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। এই চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল, সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। 2023 সাল থেকে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার লিমিটেডের প্রায় 1,500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। টোলের হার কমছে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। যানপ্রতি হ্রাস পেতে পারে 10 থেকে 50 টাকা। অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে উন্নয়ন কর্তৃপক্ষের প্রস্তাব। বিপুল আমানত হাতিয়ে নেওয়ার পর অফিসে তালা দিয়ে লাপাত্তা নওগাঁর অন্তত 20টি এনজিও। আমানত হারিয়ে দিশেহারা গ্রাহকরা নেমেছেন আন্দোলনে। পুলিশের কর্মকর্তারা বলছেন ভুক্তভোগীদের করা মামলার এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। রকিবুল ইসলামের ছবিতে MR রকির রিপোর্ট। 2
লাখ টাকা পাবো মেয়ের বিয়া দেবে, সেই টাকার পাইনি মেয়ের বিয়া। কি করে দেয় স্বামীও না, একটা মেয়ে মানুষের কাজ করে আমি টাকাগুলো জড়ো করছি। প্রতি মাসে 2000 টাকা মুনাফার আশায় নওগাঁর বন্ধু মিতালি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানে বাসা বাড়িতে কাজ করে সঞ্চয় করা 3 লাখ টাকা আমানত রাখেন বিদ্যা সুফিয়া বেগম। গ্রাহকের প্রায় 400 কোটি টাকা নিয়ে গত 8 নভেম্বর অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটি। আমানত হারিয়ে দিশেহারা গ্রাহকরা এখন অর্থ ফেরত পেতে আন্দোলন করছেন। জেলা সমবায় অফিস থেকে দেওয়া হয়েছে 2030টি নিবন্ধন। এছাড়া 270টি এনজিও ব্যুরো প্রতিষ্ঠান আমানত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে চলতি বছর জেলায় অন্তত 30টি এনজিও ভিত্তিক প্রতিষ্ঠান লাপাত্তা হয়ে গেছে, যেখানে গ্রাহকের আমানত ছিল প্রায় 1000 কোটি টাকা। 3 লাখ আমি মানুষের কাম করে করছি বাপু। একজন ব্যক্তির 1 লক্ষ টাকার নিচে না, 20,000 সদস্য, প্রতিটা সদস্য 2 লাখ সর্বনিম্ন। তাকে ধরে নিয়ে আসে যত দ্রুত সম্ভব আমাদের এই টাকাগুলো যেন তারা আমাদের ফেরত দেওয়ার ব্যবস্থা করে। নিয়ম নীতির তোয়াক্কা না করে নওগাঁয় আমানত সংগ্রহ কার্যক্রম প্রতিষ্ঠান খোলার নিবন্ধন দিচ্ছে সমবায় অফিস। একের পর এক প্রতিষ্ঠান লাপাত্তা হলেও কর্মকর্তার দাবি কাগজপত্রে অসঙ্গতি পাওয়া যায় না। তারা যে সাধারণ সদস্য টাকা নিয়ে হারিয়ে গেছে, এই সমিতির বিরুদ্ধে ইতিমধ্যে আমরা সমিতির বিরুদ্ধে 49 তদন্ত করেছি। এই প্রতিবেদনগুলি প্রাপ্ত হলে আমরা সমবায় আইন বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। টাকা যেভাবে সদস্যরা দিয়েছে সেভাবে বিনিয়োগ হয়েছে বিভিন্ন সমবায় সমিতিতে বা সমিতিতে। তো সেই টাকাগুলো যদি একবারে সকলে চায়, তাহলে সেটা দিতে পারবে না, কোনো সমিতি দিতে পারবে না, কোনো ব্যাংক দিতে পারবে না, কোনো আর্থিক প্রতিষ্ঠান দিতে পারবে না। বেশ কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি এবং আমরা বেশ কয়েকটি সমবায় সমিতিকে আমরা চিহ্নিত করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা মামলা গ্রহণ করেছি এবং কিছু সংখ্যক আসামিকে আমরা গ্রেপ্তারও করেছি। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে নওগাঁর 11 উপজেলায় ছোট বড় অন্তত 4000 প্রতিষ্ঠান রয়েছে, যারা উচ্চ মুনাফার আশ্বাসে আমানত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে আসছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। 56% জনবল সংকটে বিপর্যস্ত রেলওয়ের পশ্চিমাঞ্চল। এরই মধ্যে 264টি অপারেটিং স্টেশনের মধ্যে বন্ধ হয়ে গেছে 71টি, এমনকি চলাচল বন্ধ 48টি ট্রেনের। কোনো কোনো রেলপথে সক্ষমতার তুলনায় বেশি ট্রেন চলছে, এতে অরক্ষিত হয়ে পড়েছে স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংগুলো। ভোগান্তি বেড়েছে রেল যাত্রীদের। হাবিবুর রহমান বাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। রেলওয়ের পশ্চিমাঞ্চলে 975 জন স্টেশন মাস্টারের বিপরীতে শূন্য আছে 623টি পদ, এমনকি 42 জন গার্ড, 415 জন পয়েন্টসম্যান ও 491 জন গেটকিপারের পদেও নেই কোনো জনবল। সব মিলিয়ে মোট জনবলের 56% কর্মী শূন্য। লোকবল সংকটে পশ্চিমাঞ্চলের পাকশি বিভাগের 54টি পুরোপুরি ও 5টি স্টেশন আংশিক বন্ধ, আর লালমনিরহাট বিভাগের বিভিন্ন রুটে বন্ধ 12টি স্টেশন। বন্ধ থাকা স্টেশনে থামে না কোনো আন্তনগর ট্রেন, কিছু লোকাল ট্রেন থামলেও নেই টিকিট কাটার ব্যবস্থা। টিকিটের ক্ষেত্রে আমরা ধরেন যে গাড়িতে ওঠার পরে টিকিট পাই, টিকিট এখানে স্টেশনে কোনো টিকিট নাই, এখানে কোনো মাস্টার নাই, আপনার পোর্টার পোস্টম্যান কিচ্ছু নাই। 2 নম্বর দিয়ে গাড়িতে প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়ায় না, একজন মাস্টার 2 জন পোস্টম্যান। শুক্রবার বন্ধ থাকে। স্টেশন চলে আপনার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কার্যক্রম, তারপর আমরা স্টেশন বন্ধ করে চলে যাই। এই অঞ্চলে গত 15 বছরে 68টি নতুন ট্রেন চালু হয়, 38টি ট্রেনের রুট বর্ধিত ও পরিবর্তন করা হয়। 2023 ও 2024 সালের নভেম্বর পর্যন্ত বর্তমানে বাংলাদেশ ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী, বন্ধন, মিতালি এক্সপ্রেস সহ 20টি ট্রেন চলাচল বন্ধ হয়েছে। যাত্রীঘাতে আইকম, কোচ, ইঞ্জিন ক্রুর অভাব এবং ডেমো ট্রেন নষ্ট হওয়ায় বর্তমানে পাকশি ও লালমনিরহাট বিভাগে বন্ধ 48টি ট্রেন। অন্যদিকে ঈশ্বরদী জয়দেবপুর রুটে 23টির সক্ষমতা থাকলেও চলাচল করে 40টি ট্রেন, আর ঈশ্বরদী পার্বতীপুর রুটে 22টির সক্ষমতায় চলে 36টি ট্রেন। সব মিলিয়ে বেড়েছে যাত্রী ভোগান্তি। উত্তরা ধরেন তুলি দিয়েছে এবং বাইরে ধরেন আসি, অনেক সমস্যা ধরেন। চালক সংকট তো আগের থেকে প্রথম থেকে আছে, আমরা প্রায় অর্ধেক লোকবল নিয়ে গাড়ি চলাচল করি। কর্তৃপক্ষ বলছে সংকট কাটিয়ে উঠতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন তারা। জনবল নিয়ে বা সংকট নিয়ে এর ভিতর দিয়েই আমরা ট্রেনটাকে সুষ্ঠুভাবে প্রায় 96% পাংচুয়ালিটি দিয়ে চালাচ্ছি।
অব্যবস্থাপনা এবং বগি ও আসন সংকট নিয়ে অভিযোগের অন্ত নেই যাত্রীদের। রেলপথ কর্তৃপক্ষের তথ্য মতে পরিকল্পনার অভাবে অরক্ষিত হয়ে পড়েছে স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংগুলো। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। ভোরের সময় আরও থাকছে। অভ্যুত্থানের পর বগুড়ায় বিভিন্ন মামলার আসামি টিসিবির 12 ইউনিয়নের ডিলাররা। শিবগঞ্জে 4 মাস ধরে বন্ধ কার্যক্রম, অচলাবস্থায় বিপাকে নিম্ন ও মধ্যম আয়ের উপকারভোগীরা। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের ক্ষেত্রে টোলের পরিমাণ কমানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা। এছাড়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা চলাচলের অনুমতির প্রস্তাব দেয়া হলেও দুর্ঘটনা প্রতিরোধে এই প্রস্তাবের বিপক্ষে প্রকল্প পরিচালক। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতি বছরের শুরুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যে টোল হার নির্ধারণ করেছিল তা বেশি উল্লেখ করে বিভিন্ন মহল থেকে সমালোচনা হয়। এ কারণে নতুনভাবে টোল হার নির্ধারণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। জিসি সিআরবি আগ্রাবাদ থেকে এক্সপ্রেসওয়েতে উঠে সিপিজেড, সিমেন্ট ক্রসিং, কেপিজেড, সি বিচে নামা গাড়িগুলোর ক্ষেত্রে মোটরসাইকেল 30 টাকা, অটোরিকশা 3 চাকা 30, প্রাইভেট কার 80, জিপ 100, মাইক্রোবাস 100, পিকআপ 150, মিনিবাস 200, বাস 280, ট্রাক 4 চাকা 200, ট্রাক 6 চাকা 300, কাভার্ড ভ্যান 450 এবং ট্রেলার 450 টাকা। তবে ট্রেলারে টোল নির্ধারণ করা হলেও ওঠানামায় নিষেধ রয়েছে। সি বিচ, কেপিজেড, সিপিজেড থেকে এক্সপ্রেসওয়েতে উঠে নিমতলা, আগ্রাবাদ, টাইগার পাস, লালখান বাজারে নামা গাড়িগুলোর একই হারে টোল নির্ধারণ করা হয়েছে। তবে নগরীর জিসি, টাইগার পাস থেকে এক্সপ্রেসওয়েতে উঠে আগ্রাবাদ, ফকিরহাটে নামা গাড়ি, অটোরিকশা, প্রাইভেট কার, জিপ, মাইক্রোবাস, পিকআপ, মিনিবাস, বাস, ট্রাক 4 চাকা ও 6 চাকা এবং কাভার্ড ভ্যানের টোল 10 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সিএনজি ট্যাক্সি ছিল না, অনুমতি ছিল না এবং মোটরসাইকেলও ছিল না। এই দুটোকে আমরা ইনক্লুড করেছি যাতে মাস পিপল এলিভেটেড সুবিধাটা নিয়ে শহর থেকে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে শহরের মধ্যে আসতে পারে। নিরাপত্তা ও গতি নিয়ন্ত্রণের জন্য তাইওয়ান থেকে ক্যামেরা অর্ডার দেওয়া হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। ক্যামেরা আমরা আশা করতেছি আগামী মাস 2-এর ভিতরে এনে আমরা লাগিয়ে দিতে পারবো। পুলিশ কমিশনার অফিসে আমরা ওইটা সেট আপ করে দিব। একটা আমাদের কাছে থাকবে আর একটা ওনাদের কাছে থাকবে। সেক্ষেত্রে আপনি গতি নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে এবং যেটা ছিনতাই যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো অনেকাংশে হ্রাস পাবে। সকল ধরনের যানবাহনের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্মুক্ত করা হলে নামের বৈশিষ্ট্য হারাবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। সহনীয় পর্যায়ে বা সহনীয় পর্যায়ের চেয়ে একটু বেশি এই টুলটি থাকা প্রয়োজন, যেন এটি আবার সার্বজনীন না হয়ে ওঠে। আর একইভাবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সকল ধরনের যানবাহনের জন্য যদি উন্মুক্ত করা হয় তাহলে তার নামের যে বৈশিষ্ট্য এক্সপ্রেসওয়ে সেই বৈশিষ্ট্যটি হারাবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হয়েছে 4,298 কোটি টাকা। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। শুরুতে 60 কোটি থাকলেও পরে ব্যয় বেড়ে দাঁড়ায় 125 কোটি টাকা। নকশা করতে খরচ 3.5 কোটি। রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে তাই 72 কোটি টাকার প্রকল্পের দ্বিতীয় ধাপ বাতিল করেছে গণপূর্ত বিভাগ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজশাহীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু স্কয়ারের এখন কি হবে তা নির্ধারণ করতে পারছে না আরডিএ। হাবিবুর রহমান পাপুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সমুন্নত রাখার লক্ষ্যে 2017 সালে বঙ্গবন্ধু স্কয়ার প্রকল্প গ্রহণ করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। মেয়াদ শেষ হলেও প্রকল্পের প্রথম ফেজের কাজ চলছে এখনো। রঙের ফাইনাল কাজটা করছি। অডিটোরিয়াম আছে, কফি শপ আছে, তারপরে আপনার শিশু লাইব্রেরি আছে। রাজনৈতিক বিবেচনায় এই প্রকল্প নেওয়া হয়েছে এমন বাস্তবতায় সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 71,81,82,000 টাকা ব্যয়ে প্রকল্পের দ্বিতীয় ফেজ বাতিল করেছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য মতে 2017 সালে 2 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের নকশা করে পরামর্শক প্রতিষ্ঠান। 59,28 লাখ টাকা বাস্তবায়ন ব্যয় ধরে 2018 সালে প্রকল্প পাশ হয়। অবকাঠামো নির্মাণ শুরু হয় 2020 সালে। কাজের মাঝে নকশায় পরিবর্তন এনে আরও 1,44 লাখ টাকা নেন পরামর্শক প্রতিষ্ঠান। কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সহ সংশোধনের পর নানা খাতে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় 125 কোটি টাকা। পরবর্তীতে তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন ম্যাটেরিয়ালসের দাম বাড়ে, প্রজেক্টটা অনেক এক্সটেন্ড করে নেয়। দুর্নীতির কারণে এই কাজগুলো হচ্ছে। আমার মনে হয় জবাবদিহিতা এবং স্বচ্ছতা খুবই প্রয়োজনের।
পরিকল্পনা ছিল 1 একর জমির উপর 3তলা ভবনটিতে থাকবে গাড়ি পার্কিং, জলধারা বেষ্টিত বঙ্গবন্ধুর ভাস্কর্য, স্থায়ী আর্ট গ্যালারি, আধুনিক রেস্তোরাঁ, দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপ। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সেই পরিকল্পনা বাতিল করেছে সংশ্লিষ্টরা। এখন এ ভবন কি কাজে ব্যবহার হবে সেটি নির্ধারণ করতে পারছে না কর্তৃপক্ষ। রাজশাহীবাসীর জনস্বার্থে, রাজশাহীবাসীর কল্যাণে এবং বর্তমান সরকারের যে চেতনা, বর্তমান সরকারের যে নীতি, বর্তমান সরকারের যে নির্দেশনা, সেটি বাস্তবায়ন করার জন্য এটির দ্বিতীয় ফেজ আমরা একটি প্রকল্প তৈরি করছি। এটি সদস্য সরকার অনুসরণ করলে, অনুমোদন দিলে আমরা সেই অনুসারে এটি বাস্তবায়ন করব। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া প্রকল্পটি পুরোটা অপচয়। প্রকল্প বাস্তবায়ন ব্যয় দ্বিগুণ হয়েছে দুর্নীতির জন্য। এইসব প্রকল্প তো রাজনৈতিক প্রকল্প, এগুলো জনগণের কাজে আসবে কিনা সেটা তো আমরা এটা বলাই বাহুল্য, সবাই বুঝে যে এটা জনগণের কাজে আসবে না। প্রকল্পটির খরচ দ্বিগুণের বেশি হলে যৌক্তিকতা যাচাইয়ে গঠিত হয়েছিল তদন্ত কমিটি। তদন্তের পর খরচ বৃদ্ধিকে সমর্থন দিয়েছিল কমিটি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। দখল আর দূষণে ধুঁকছে রাজশাহী বিভাগের অন্তত 60টি নদী ও খাল। দুই পাড় সংকীর্ণ হয়ে পড়ায় এগুলোর বেশিরভাগ মৃতপ্রায়। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, দখলদারদের উচ্ছেদে অচিরেই শুরু হবে অভিযান। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহী নগরীর দক্ষিণ পাড় ঘেঁষে বয়ে গেছে পদ্মা নদী। একসময় এ নদীতে জাহাজ চললেও এখন শুষ্ক মৌসুমে পানি না থাকায় নদীর বুকে জাগে চর। লালন মুক্তমঞ্চ এলাকায় নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে স্থায়ী অস্থায়ী দোকান। ইজারা ছাড়া দখল হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের জায়গা। অন্যদিকে পবা উপজেলার বারনয় নদীর দুপাশে অবৈধভাবে ভরাট করায় পরিণত হয়েছে খালে। একই অবস্থা জেলার 21টি নদীর বেশিরভাগের। সিরাজগঞ্জের কাটাখালী খাল ভরাট হয়ে গেছে দীর্ঘদিন আবর্জনা ফেলার কারণে। একই সঙ্গে জেলার ফুলজোর, ইছামতি, হরাসাগর সহ বেশ কয়েকটি নদ নদী দখল আর দূষণের ফলে অস্তিত্ব হারাতে বসেছে। পাবনাতেও একের পর এক দখল হয়ে যাচ্ছে নদী ও খাল। নদীর জায়গায় নির্মাণ করা হচ্ছে বাড়িঘর সহ নানা স্থাপনা। প্রকাশ্যে এসব অপকর্ম হলেও কর্তৃপক্ষের কাছে আবেদন করে মেলেনি কোনো সমাধান। সরকারি জায়গা যায় যেরকম পারছে দখল করে দোকানপাট করে খায় আর কি। কোনো ধরনের অভিযানও নাই, কোনো চাপও নাই। এখানে আরামে করতে পারি আমরা দোকান। আমাদের কাছে কাউকে চান্দা দিতে হয় না, কাউকে পয়সা দিতে হয় না। দখল এবং শহরে নানা আবর্জনা ফেলার কারণে এর সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আমরা চাই যে দ্রুত এই কাটাখালীর সমস্যাটার সমাধান হোক। এদিকে একই কারণে বগুড়ার 25টি ছোট বড় নদী খাল অস্তিত্ব হারাতে বসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহ্যবাহী সুবল খাল। 60 ফুট প্রশস্ততার এ জলাধার এখন পরিণত হয়েছে 20 ফুটের নালায়। নওগাঁর 6টি নদী এখন বর্ষা মৌসুমেও যেন মরা নদীতে পরিণত হয়েছে। নদী পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। যে পরিবেশটা ছিল আর কি নদীর, সেটা দিন দিন এখন নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও দখলদারিত্ব থেকে থাকে সেগুলোকে অপসারণ করা উচিত। বিভিন্ন জায়গায় নদীর পাশ দিয়ে বিল্ডিং হচ্ছে, আসলে এটাকে আমাদের সংস্কার করে পরিকল্পনা করে নদীকে আসলে বাঁচানো প্রয়োজন। এগুলো দখলে চলে গেছে, প্রশাসন কোনো নজর দেয় না। তবে দখলদারদের কেউ কেউ অবৈধভাবে দোকান ও বসতি গড়ে তোলার কথা স্বীকার করেও খোরা যুক্তি দেন নিজের পক্ষে। সরকারি জায়গা বাগান সবাই করছে, তাই আমি দিলাম, নিষ্ফল না পায় তাই করলাম। অন্যদিকে বছরের পর বছর দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলেও গণমাধ্যমের সামনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এই বছরে আমরা এটা ফান্ড নিয়ে এসে এটা উচ্ছেদ করে ভেঙে ফেলবো। প্রকল্প আমাদের আরও নেওয়া হচ্ছে ভবিষ্যতে। সেগুলো অনুমোদন হলে বগুড়া জেলার সবগুলো খাল নদী সংস্কার করা হবে এবং দখল দূষণ পুরোপুরি উচ্ছেদ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কালের বিবর্তনে দখল, দূষণ ও সংস্কারের অভাবে অস্তিত্ব সংকটে রাজশাহী বিভাগের প্রায় 60টি নদ নদী ও খাল। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। গ্যাস সরবরাহের জন্য লাইন টেনে পয়েন্ট বসানো হলেও 13 বছরেও শুরু হয়নি কার্যক্রম। এতে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক জ্বালানি ব্যবহারের স্বপ্ন অপূর্ণ থেকে গেছে নাটোরের শিল্প উদ্যোক্তাদের। অন্যদিকে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেক কারখানা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। তবে গ্যাস সরবরাহের জন্য সরকার চেষ্টা করছে বলে আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আল মামুনের পাঠানো তথ্য, রোকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। নাটোরের বাগাতিপাড়া উপজেলার হিজলি এলাকায় বসানো হয়েছে গ্যাস পয়েন্ট। সরকারের পক্ষ থেকে এই পয়েন্টের মাধ্যমে জেলার শিল্প কারখানায় গ্যাস সরবরাহের আশ্বাস দেয়া হয় 2011 সালে। 13 বছর পার হলেও এখনো শুরু হয়নি গ্যাস সরবরাহ।
গ্যাস সরবরাহের আশ্বাসে ওই সময় অনেক উদ্যোক্তা শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করেন, তবে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক জ্বালানি ব্যবহার করতে না পেরে বেড়েছে তাদের উৎপাদন খরচ। জেলার কর্মসংস্থান বাড়াতে বর্তমান সরকারের কাছে গ্যাস সরবরাহের দাবি এলাকাবাসীর। এই গ্যাসের কারণে অনেক কলকারখানা এখনো চালু হতে পারছে না এবং নতুন উদ্যোক্তারাও এখানে আসতে পারছে না। পরবর্তী যারা সরকার আসবে তাদের কাছেও আমরা দাবি করি যে অবশ্যই যেন নাটোরে গ্যাসের সংযোগ দেওয়া হয়। ব্যবসায়ীরা বলছেন, শুধুমাত্র পাইপলাইনের গ্যাস না পাওয়ায় পণ্য উৎপাদন খরচের বিশাল তারতম্য হচ্ছে পার্শ্ববর্তী জেলা বগুড়া, পাবনা ও রাজশাহীর কারখানাগুলোর সঙ্গে। এমনকি বিকল্প জ্বালানি ব্যবহার করে উৎপাদন করতে খরচ বাড়ছে 40 থেকে 50 ভাগ। এ কারণে কারখানা সম্প্রসারণ করাও সম্ভব হচ্ছে না। কর্তৃপক্ষ আমাদেরকে কথা দিয়েছিল আমাদেরকে গ্যাসের ব্যবস্থা করে দেবে, কিন্তু অদ্যাবধি এখন পর্যন্ত গ্যাসের ব্যবস্থা হয় নাই, যার ফলে আমাদের প্রতিষ্ঠান চালাতে আমাদের ইউটিলিটি, আমাদের ব্যয় অনেক বেশি হচ্ছে। নাটোরের বুক চিরেই রাজশাহীতে গ্যাস গিয়েছে। যদি নাটোরে গ্যাসটাকে অ্যাভেলেবেল করা হয় তাহলে ওখানে শিল্পায়ন বৃদ্ধি পাবে, এতে করে কৃষক, দেশের অর্থনীতি এবং নাটোরের জনগণ সবাই উপকৃত হবে। একই সংকটে বেহাল দশা জেলার বিসিক শিল্পনগরীরও। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। তবে সম্প্রতি নাটোরে এসে সংকট সমাধানের আশ্বাস শিল্প উপদেষ্টার। 3টা প্রতিষ্ঠান আমার শুধুমাত্র গ্যাস নেই কারণেই বন্ধ হয়ে গেছে। 3টা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি ছিল। পার্শ্ববর্তী যে জেলা আছে আমাদের বগুড়া, পাবনা, তাদের সাথে এই উৎপাদন কষ্টের প্রতিযোগিতায় তারা টিকতে পারেননি। ভোলাতে গ্যাস পাওয়া গেছে, আমরা ওই গ্যাস দিয়ে কিছু চেষ্টা করছি। আর সারা দেশে নতুন গ্যাসের কূপ যদি আমরা না পাই তাহলে কষ্ট হবে, আমরা পাওয়ার চেষ্টা করছি। নাটোরে 1.5 শতাধিক শিল্প কারখানা রয়েছে। সময় সংবাদ, নাটোর। বগুড়ার শিবগঞ্জে প্রায় 4 মাস ধরে বন্ধ টিসিবির কার্যক্রম। অভ্যুত্থানের পর উপজেলার 12টি ইউনিয়নের ডিলাররা বিভিন্ন মামলার আসামি হয়ে এখন পলাতক। এমন অচলাবস্থায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের উপকারভোগীরা। আর টিসিবি কর্তৃপক্ষ বলছে দ্রুত তাদের কার্যক্রম শুরু হবে। চড়া দ্রব্যমূল্যের বাজারে নিম্ন ও মধ্য আয়ের মানুষ গত 4 মাসে একবারও পাননি টিসিবির পণ্য। হতাশ হয়ে প্রতিদিনই তারা ধর্ণা দিচ্ছেন জনপ্রতিনিধিদের কাছে। জুলাই আগস্ট অভ্যুত্থানে হতাহতের ঘটনায় শিবগঞ্জ উপজেলার 27 জন ডিলারের বিরুদ্ধে মামলা হওয়ায় তারা গা ঢাকা দিয়েছেন। এতে উপজেলার 16,237 উপকারভোগীর মাঝে স্বল্প দামে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম বন্ধ। আমরা টিসিবি মাল কোনো প্রকার পাচ্ছি না, 4-5 মাস হচ্ছে। যেটুকু আমরা কামাই কাজ করি তাতে আমাদের পোষায় না। এই টিসিবির পণ্য না পাওয়ার জন্য অনেকের জীবন চলা দুর্বিষহ দাঁড়াচ্ছে আর কি। যে তেল, চিনি সবেরই দাম তো বেশি হয়ে গেছে, একটু পাইলে আমাদের সুবিধে। ইউনো মহোদয়ের সাথে কথা বলি, স্যার আমাদের এই বিষয়টা কেন নিষ্পত্তি হচ্ছে না, কেন পাচ্ছে না। তো উনি যে ডিলারের যে সমস্যাটা উনি বলছে যে অল্প দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে। টিসিবি কর্মকর্তা বলছেন, ডিলাররা বিভিন্ন মামলায় অভিযুক্ত হওয়ায় পণ্য বিক্রির কার্যক্রম বন্ধ আছে, তবে দ্রুত শুরু হবে এই কার্যক্রম। ডিলার দিয়ে সাময়িকভাবে শিবগঞ্জ উপজেলার যে উপকারভোগী আছে তাদের মধ্যে পণ্যটা বিতরণ করব। বগুড়া জেলায় 343 জন টিসিবি ডিলার আছেন। সময় সংবাদ, বগুড়া। মুন্সিগঞ্জে ইউনুস খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লৌহজং উপজেলার গাউদিয়ায় প্রতিষ্ঠানটির মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত। এছাড়া অংশ নেন কলেজটির প্রতিষ্ঠাতা ফরিদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণের পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী শতাধিক শিক্ষার্থীকে দেওয়া হয় বিশেষ পুরস্কার। ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু হলে ডাইনিংয়ে খাবার সমস্যা সমাধানে চালু হয়েছে ক্যাটারিং সার্ভিস। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাজার করা থেকে শুরু করে পুরো ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারছেন। আছে কিছু অভিযোগও। আব্দুল সালামের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে খাদ্য সমস্যা নিরসনে সম্প্রতি বেশ কয়েকটি হলে চালু হয়েছে ক্যাটারিং ব্যবস্থা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে 26,000-এর বেশি শিক্ষার্থী রয়েছেন, যাদের মাত্র 37% আবাসিক হলে থাকেন, আর বাকিরা বিভিন্ন মেস ও বাসাবাড়িতে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের খাবারের দাম ও মান নিয়ে দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে ছেলেদের কয়েকটি হলে চালু হয় ইসাবেলা ক্যাটারিং ব্যবস্থা, যেখানে শিক্ষার্থীরা বাজার করা থেকে শুরু করে পুরো ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। আবাসিক শিক্ষার্থীদের জন্য টোকেনের মূল্য 35 আর অনাবাসিক শিক্ষার্থীদের জন্য একদিন আগে এই টোকেন কিনতে হয় 40 টাকায়। কিন্তু সেখানে দেখা দিয়েছে বিপত্তি। সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষার্থীরা ক্যাটারিংয়ের খাবার খেতে পারলেও অনাবাসিক শিক্ষার্থীরা টোকেন জটিলতায় এই খাবার থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের অভিযোগ, ক্যাটারিং সিস্টেমের কারণে অনাবাসিক শিক্ষার্থীদের একদিন আগে টোকেন কিনতে হয়, কিন্তু পরের দিন ক্লাস পরীক্ষা বা জরুরি কাজ থাকলে খেতে পারেন না খাবার। এতে 40 টাকা ক্ষতি হয়। একটা বড় অংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেসে থাকে, তো তারা এখন এই হলে খাওয়ার সুবিধাটা পায় না আর কি, ক্যাটারিং সিস্টেম হওয়াতে। আমি টাইম মতে ক্যাটারিং খাবারটা নেওয়ার জন্য আসতে পারলাম না। ওই দিন যে আমি মিলের টাকাটা দিয়ে খাবারটা নিলাম, ওই টাকাটা সব আমার গছা যাচ্ছে। ডাইনিং চালু করে ডাইনিংয়ের মান ভর্তুকি দিয়ে মান বৃদ্ধি করাটাই সবচেয়ে সমাধান হবে আর কি। সর্বনিম্ন সবজি 30 টাকা কেজি, এটা খাওয়াইতে এখন আমাদের হিমশিমই খাইতে হচ্ছে মোটামুটি। তাও এই টাকার মধ্যেই আমরা যতটুকু সম্ভব বেস্ট কোয়ালিটি আমাদের স্টুডেন্টদের সাপ্লাই দিতে পারি, সেটুকু আমরা আমাদের পক্ষ থেকে ট্রাই করছি। এদিকে ক্যাটারিং সিস্টেমের দুর্বলতার কথা স্বীকার করে সমস্যা সমাধানের আশ্বাস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। সবগুলো হল নিয়ে আমরা বসবো, এরকম একটা সিদ্ধান্ত সম্ভবত আছে। তো কিভাবে এটা সার্বিকভাবে চালু করা যায় সব হলের ডাইনিংগুলো, যাতে করে সেখানে শিক্ষার্থীরা একটা ন্যূনতম মানের খাবার নিশ্চিত করা খুবই প্রয়োজন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2023 সালের অক্টোবর মাসে হল প্রশাসনের সহযোগিতা ও আবাসিক শিক্ষার্থীদের উদ্যোগে ইসাবেলা ক্যাটারিং ব্যবস্থা চালু করা হয়। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। এক কোম্পানির দুই ধরনের আচরণ, বিমা করলে সহজে মেলে না পলিসির টাকা, অন্যদিকে শেয়ার কিনলে বিনিয়োগকারীকে দিচ্ছে লভ্যাংশ। অর্থনীতিবিদরা বলছেন এরকম দ্বিচারিতা থেকে বের হওয়া উচিত বিমা কোম্পানিগুলোর। আর বিমা কোম্পানির শীর্ষ এক কর্মকর্তার সাফাই, প্রক্রিয়াগত কারণে টাকা তুলতে হয় দীর্ঘসূত্রতা। দেখার পরেও তারা কোনো আমাদের নির্ধারিত সময়ের মধ্যে কোনো চেক ইস্যু করতে পারতেছে না। আমার ফ্যামিলিতে প্রায় 4-5 জনে করছে, শুধু আমার বড় ভাই পাইছে, আর কেউ পায় নাই। না বিমার গুণ আমি বাচ্চা থাকলে বা আমাদের ছেলে সন্তান বাচ্চা থাকলে তার করবো বা করামো। এই ভোগান্তির বিপরীত দিকটা খুব চমক জাগানিয়া। একই কোম্পানিতে শেয়ার বাজারে বিনিয়োগকারী নিয়মিত পাচ্ছেন লভ্যাংশ, আবার এসব শেয়ারের দামও বেশ ভালো। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, তালিকাভুক্ত 58 কোম্পানির যে 40টি 3 প্রান্তিকে আর্থিক প্রতিবেদন দিয়েছে, সেখানে দেখা যায় এরা সবাই লাভে আছে। সবচেয়ে বেশি মুনাফার মুখ দেখেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। চলতি বছরের প্রথম 3 প্রান্তিক মিলে প্রতিটি শেয়ারের বিপরীতে মোট 6 টাকা 93 পয়সা আয় করেছে প্রতিষ্ঠানটি। আর গেল জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে প্রতিটি শেয়ারের বিপরীতে 75 পয়সার বেশি লাভ করেছে 7টি বিমা কোম্পানি, আর 8টি কোম্পানি লাভ করেছে 50 পয়সার বেশি করে। নাজুক পুঁজিবাজারেও তাই বিনিয়োগকারীরা আস্থা রাখছেন বিমা খাতে। লাইফ ইন্স্যুরেন্সগুলো ভালো হওয়ার চান্স আছে। ওদের পেডাপও কম, যার জন্য ওরা ডিভিডেন্ড দিতে পারে, আর ডিভিডেন্ডগুলো তারা সঠিক সময় পৌঁছায়। অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার করলে দেখা যায় যে ডিভিডেন্ডটা ভালো। বিমা করা গ্রাহকরা ভোগান্তি পোহালেও বিমা খাতের শেয়ার কিনে বিনিয়োগকারীরা লাভবান হচ্ছেন কিভাবে? সার্বিকভাবে প্রত্যেকটা বিমা কোম্পানি কিন্তু তার আগের বছরের আয়ের চেয়ে প্রবৃদ্ধি ঘটে। এই যে প্রবৃদ্ধি ঘটার কারণে পুঁজিবাজারে যারা বিনিয়োগ করে তারা দেখে এটা একটা স্টেবল ইন্ডাস্ট্রি, এবং সেই স্টেবল ইন্ডাস্ট্রিটাকে কি করতে পারে, তারা বিনিয়োগ করলে ভবিষ্যতে রিটার্নটা পেতে পারে। এবং এর সাথে বিমার যে মৌলিক নীতি এবং পুঁজিবাজারের যে মৌলিক নীতি কিন্তু ম্যাচ করে যায়, ফলে ওই জায়গায় একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছে। পলিসি নিয়ে জমানো টাকা তুলতে গ্রাহকদের হয়রানির বিপরীতে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের লাভের অংশীদার করা কোম্পানিগুলোর এমন বিতর্কিত অবস্থান থেকে বেরিয়ে আসার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সব জায়গাতেই আসলে ইতিবাচক দিক আমরা দেখতে চাই। একদিকে যারা গ্রাহক বা সাধারণ গ্রাহক, তারা আসলে বিমার কোম্পানিগুলোর প্রতি তারা ইতিবাচক মনোভাব দেখাবেন, অন্যদিকে একই সঙ্গে তারা আসলে শেয়ার বাজার থেকে মুনাফা করবেন এবং সেখানে তাদেরকে ডিভিডেন্ড দেবেন। ডিএসসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে 3টি প্রতিষ্ঠান তৃতীয় প্রান্তিকে হিসাব দেয়নি, তার মধ্যে 2 প্রান্তিক মিলে 3টি প্রতিষ্ঠানই লাভে রয়েছে। আর কোনো প্রান্তিকের হিসাব না পাওয়া 15টির মধ্যে নিয়মিত 10% থেকে 30% পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড দেয়া কোম্পানি রয়েছে অন্তত 9টি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
লাগামহীন দুর্নীতিতে বিপর্যস্ত সব খাত। কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও বন্ধ হবে না কোনোটি। সরকারের ১০০ দিনের অগ্রগতি নিয়ে নিজ দফতরের সংবাদ সম্মেলনে কথা বলেছেন অর্থ উপদেষ্টা। বাজারে সাধারণ মানুষের কষ্ট দূর করতে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। সচিব বলেন, খেলাপি আদায় সুশাসন ফেরাতে কাজ করছে টাস্কফোর্স। ভঙ্গুর অবকাঠামো মেরামতের মতোই দেশের আর্থিক খাত সংস্কারে কোমর বেঁধে কাজ করতে হচ্ছে অর্থ মন্ত্রণালয়কে। নগদ অর্থের সংকট সহ আর্থিক প্রতিষ্ঠানের নাজেহাল অবস্থায় নিজেদের পুঁজি নিয়ে যখন দিশেহারা গ্রাহক, তখন সরকারের পক্ষ থেকে আস্থা ফেরাতে অর্থ মন্ত্রণালয় বলছে, কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও বন্ধ হবে না কোনো প্রতিষ্ঠান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের ১০০ দিনে অর্থ মন্ত্রণালয় কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান অর্থ উপদেষ্টা। বলেন, ব্যাংকগুলোর আইন না মানা ও কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালনে গাফিলতি বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। ফিরে আসার সম্ভাবনা সবগুলো চেষ্টা করছেন। কিছু কিছু ব্যাংক আছে একেবারে মানে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমাদের থেকে আসলে কোনো ব্যাংক থেকে বন্ধ করে দেওয়া কোনো আমাদের নিয়ম কানুনগুলো খুব খারাপ না, মানে স্ট্যান্ডার্ড, কিন্তু কোনো ব্যাংক বেশিরভাগ ফ্লাউড করতো এবং বাংলাদেশ ব্যাংক যেটা পরিচালনা করার দায়িত্ব ছিল সেটা তো আমাদের করতো। উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের কষ্ট দূর করতে সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা। ১,০০০ টাকা নিয়ে যাবে, ওখানে যদি দেখেন যে ছোট্ট একটা সে ব্যাগের মধ্যে করে সেটা বাজায়, সব কিছু করতে পারে না। এটা তো ফ্যামিলি কত আপনার করে, তাই না? সেটা আমিও টের পাই, সবাই আপনার টের পাই। অনুষ্ঠানে খেলাপি আদায়, দুর্বল প্রতিষ্ঠানকে সবল, সুশাসন নিশ্চিতে টাস্কফোর্স কাজ করছে বলে জানান আর্থিক বিভাগের সচিব। ব্যাংকগুলোতে যে খেলাপি ঋণ এত বাড়া এবং আমাদের যে বিদেশে অর্থ পাচার, এগুলোর জন্য কিন্তু আমরা প্রথমেই একদম বেসিক যে ম্যান পাওয়ারকে রেশনালাইজ করে, এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেকগুলি ইনিশিয়েটিভ নিয়েছে। জানেন যে বাংলাদেশ ব্যাংক একটা টাস্ক ফোর্স গঠন করেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, সংকট উত্তরণে চলমান বাজেটে ডিসেম্বরের মধ্যেই এডিবি ও বিশ্বব্যাংকের কাছ থেকে মিলবে $110 কোটি। এছাড়া অতিরিক্ত $100 কোটি চাওয়া হয়েছে IMF এর কাছ থেকে, এমনটি জানিয়েছেন ইআরডি সচিব। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার দুর্বল ৩ ব্যাংকে ২৬৫ কোটি টাকার তারল্য সহায়তা দেবে সবল ৪ ব্যাংক। মঙ্গলবার বিকেলে তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। সহায়তা দেয়া সবল ৪ ব্যাংক হলো ডাচ বাংলা ব্যাংক, দ্য সিটি ব্যাংক, পূবালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। তবে কাদের এ সহায়তা দেওয়া হচ্ছে তা জানানো হয়নি। এর আগে গত সপ্তাহে দুর্বল ৭ ব্যাংকে তারল্য সহায়তা হিসেবে ৬,৫৮৫ কোটি টাকা দেওয়া হয়েছে। ওই সময় সবচেয়ে বেশি ২,০৯৫ কোটি টাকা সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। ভোরের সময় আরও থাকছে। কলকাতায় তলানিতে ঠেকেছে বাংলাদেশি পর্যটকের আনাগোনা। ভ্রমণ ভিসা ইস্যু না হওয়ায় নতুন বছরেও হোটেল বিপণী বিতানে মন্দার শঙ্কায় ব্যবসায়ীরা। প্রযুক্তিগত ত্রুটির কারণে নাটোরে আমরা যুক্ত হতে পারিনি। বীজ আলু কেনা নিয়ে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কৃষকরা। প্রতি বস্তা উচ্চ ফলনশীল আলু বীজে সরকার ও কোম্পানি নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত বেশি দিয়ে কিনতে হচ্ছে তাদের। কিছু অসৎ ব্যবসায়ী এমওপি সহ প্রয়োজনীয় সার বিক্রিতেও নিচ্ছেন বেশি মূল্য। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের রিপোর্টে। দেশের অন্যতম আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাট। মধ্য কার্তিক থেকেই আলুর বীজ রোপণের জন্য কৃষকরা তাদের জমিতে হাল চাষ করেন। এরপর প্রয়োজনীয় সার প্রয়োগ করে বীজ আলু রোপণ করেন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। কিন্তু এবার বীজ আলু কিনতে গিয়ে বেকায়দায় পড়েছেন চাষিরা। স্থানীয় ডিলারদের কাছ থেকে প্রতি বস্তা উচ্চ ফলনশীল আলু বীজে সরকার কিংবা কোম্পানির নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত বেশিতে কিনতে হচ্ছে তাদের। এছাড়াও কিছু অসৎ ব্যবসায়ী এমওপি সহ প্রয়োজনীয় সার বিক্রিতেও নিচ্ছেন বেশি মূল্য। ৩,০০০ ৩,৫০০ টাকা মন, তাহলে আমরা কি করে আলু লাগাবো? সঠিক মূল্যে যদি না পাই এবং বিক্রি করতে আসেও এরকম সঠিক মূল্য না পেলে আমরা কি খায় বাঁচবো? তবে এসব অভিযোগ অস্বীকার করে স্থানীয় ডিলারদের দাবি, কোম্পানি ও সরকার নির্ধারিত মূল্যেই আলুর বীজ ও সার বিক্রয় করা হচ্ছে। অবশ্য বেশি দামে বিক্রির অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানান কৃষি কর্মকর্তা। যে কৃষক অভিযোগ করতেছে এর সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট। সে কৃষক সঙ্গে আমার কখনো দেখা হয়নি বা বীজ কিনতেও আছে। প্রতিটি ডিলারকে নির্দেশনা দেওয়া আছে, কোনো ধরনের সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে কেউ সারলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমরা প্রায় ৫০টার অধিক মোবাইল কোর্ট পরিচালনা করেছে এবং সংশ্লিষ্ট দোকানদার এবং
ব্যবসায়ীদের শাস্তির আওতা নিয়ে এসেছি। এদিকে গত 15 দিনে 50টির মতো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক ব্যবসায়ীকে জরিমানা ও তাদের ডিলারশিপ বাতিলের জন্য সুপারিশ করার কথা জানান জেলা প্রশাসক। প্রতিটি জায়গায় প্রতিটি পর্যায়ে আমাদের ভ্রাম্যমাণ আদালত এবং টাস্কফোর্স অভিযান অব্যাহত আছে এবং এই অভিযান আমাদের এই কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে। জেলায় এবার 40,000 হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য শস্যটির বীজ প্রয়োজন 60,000 মেট্রিক টন। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে শেষ হলো ব্রাজিলে অনুষ্ঠিত G20 সম্মেলনের 19তম আসর। ক্ষুধা মোকাবিলা, মানবিক সহায়তায় গুরুত্ব আরোপ করেছেন অংশগ্রহণকারী 20টি দেশের রাষ্ট্রপ্রধানরা। অর্থনীতি উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। এছাড়া বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে জোর দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। মঙ্গলবার ব্রাজিলের রিও ডি জেনিরোতে শেষ হয় চলতি বছরের G20 সম্মেলন। এদিন টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য শক্তির ওপর জোর দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি চলতি বছর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের বিষয়ে একটি সমাধানে না পৌঁছালে 2025 সালের COP30 সম্মেলন কঠিন হয়ে পড়বে বলেও জানান তিনি। সম্মেলনের শেষ দিন রুশ ইউক্রেন যুদ্ধের ইতি টানতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রাশিয়ার দায়িত্বজ্ঞানহীন কাজের কারণে ইউক্রেনকে সমর্থন দিতে পিছপা হবেন না বলেও স্পষ্ট বার্তা দেন। 19তম সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে সাইডলাইন বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় ক্ষুধা মোকাবিলা, গাজার মানবিক সহায়তা, রুশ ইউক্রেন যুদ্ধের অবসান সহ নানা বিষয়ে আলোচনা করেন এই দুই নেতা। নিজ মেয়াদকালের শেষ আন্তর্জাতিক সম্মেলনে ক্ষতিকারক জীবাশ্ম জ্বালানির প্রভাব রোধে অর্থ সহায়তার ঘোষণা দেন বাইডেন। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেমে যাবে এসব অর্থায়ন। মৌসুমী সাথী, সময় সংবাদ। কলকাতায় বাংলাদেশি পর্যটক তলানিতে নেমে যাওয়া বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ছোট বড় মাঝারি সব ধরনের ব্যবসায়ী। আবাসিক হোটেল, খাবারের দোকান, ট্যাক্সি চালকদের চোখে মুখেও নেমে এসেছে অন্ধকার। গত 5 আগস্টের পর থেকে ঢাকা নয়াদিল্লির মাঝে শীতল সম্পর্কের জেরে পর্যটক ভিসা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত। এদিকে জরুরি কাজে না যেতে পেরে বাংলাদেশি পর্যটকরাও পড়েছেন একই রকম বিড়ম্বনায়। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। অক্টোবর থেকে মধ্য জানুয়ারি প্রায় 4 মাস কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা বছরের সেরা সময় পার করেন। অন্য রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকেও আসেন পর্যটকরা। তবে বহু বছরের চিরাচরিত এই চিত্র পাল্টে গেছে ঢাকা দিল্লির শীতল সম্পর্কের জেরে। বাংলাদেশিদের গত আগস্টের পর থেকে পর্যটক ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত। আর যারা এর আগে ভিসা করেছেন তাদের 6 মাসের ভিসার মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। কলকাতার মার্কেট বা হোটেল পাড়ায় যে কজন বাংলাদেশি পর্যটককে দেখা যাচ্ছে তাদের বেশিরভাগেরই ভিসা ইস্যু হয়েছে জুলাইয়ে। আমার মেয়েও অসুস্থ, আমার ছেলেও অসুস্থ, এরা সবাই নিয়মিত 3 মাস পর পরই ভারতে এসে চিকিৎসা নিত। আনফরচুনেটলি ভিসা বন্ধ হওয়ার জন্য ওনারা আসতে পারছেন না। ভারতেরও সমস্যা হচ্ছে, বাংলাদেশের সমস্যা হচ্ছে, দুই দেশের অর্থনৈতিক সমস্যা হচ্ছে, পর্যটনের সমস্যা হচ্ছে। যদি আপনার রেগুলারলি সব হয়ে যেত, এজুয়াল হয়ে গেলে সব দেশের জন্য ভালো হতো। পর্যটক খরায় হোটেল, বিপণী বিতানের মতো কলকাতা ঢাকা কলকাতা রুটের সরকারি বেসরকারি পরিষেবাও প্রায় বন্ধের মুখে। যাচ্ছে উনি তো রিটার্ন আসছেন না, ওনার তো সমস্যা হচ্ছে। অন্য ব্যবসা করতে হবে, ব্যবসা তো আর চলবে না। অ্যাকচুয়ালি সম্পূর্ণ এটা হচ্ছে বিডি এলাকা, বাংলাদেশিদের উপরে ডিপেন্ড করে। কলকাতাটার কিছু অংশ শিলিগুড়ি, দার্জিলিং সব বাংলাদেশিরাই বেশি আছে। যা লোক এই সময় আসার কথা তার অন্তত 25% লোকও নেই। বর্তমান অবস্থা অব্যাহত থাকলে আগামী জানুয়ারিতে কলকাতা বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়বে বলে ধারণা স্থানীয় ব্যবসায়ীদের। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা চলতে থাকলে তাদের অনেকেরই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। বিশেষ করে যারা জুলাই মাসে শেষ বাংলাদেশ থেকে ভারতে আসার ভিসা পেয়েছেন তাদের ভিসার মেয়াদ 31 ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তাহলে জানুয়ারিতে কি হবে সেই প্রশ্নই এখন দেখা দিয়েছে কলকাতায় হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা ব্যবসায়ীদের চোখে মুখে। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক শিক্ষার্থীকে হুমকিমূলক বার্তা পাঠিয়েছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট জেমিনি। পড়াশোনায় সাহায্য নেওয়ার এক পর্যায়ে চ্যাটবটটি ওই ব্যবহারকারীকে মরে যেতে বলে
অপ্রত্যাশিত বার্তা পাঠায়। এই ঘটনায় প্রযুক্তি খাতের নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। গুগল বলছে, চ্যাটবটের সুরক্ষা ব্যবস্থা ঠিকমতো কাজ না করায় এমনটা হয়েছে। সারা বিশ্ব যখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অভূতপূর্ব সম্ভাবনার স্বপ্ন দেখছে, ঠিক তখনই এর নিয়ন্ত্রণহীন ব্যবহারের এক ভয়ঙ্কর দিক উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের 29 বছর বয়সী এক শিক্ষার্থী গুগলের জেমিনি চ্যাটবট থেকে পড়াশোনার বিষয়ে সাহায্য চাইতে গিয়ে আক্রমণাত্মক বার্তা পাবার দাবি করেন। তিনি জানান, বার্তাটিতে নানা অপমানজনক কথার পাশাপাশি আত্মহত্যার উস্কানি দেওয়া হয়। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন সেই শিক্ষার্থী। গুগলের দাবি, চ্যাটবটে সুরক্ষা ফিল্টার রয়েছে যা যে কোনো আপত্তিকর বার্তা আটকায়। তবে ওই শিক্ষার্থীর ঘটনায় তা সঠিকভাবে কাজ করেনি। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগেও চ্যাটবটের ভুল উত্তর ও বিপজ্জনক বার্তা নিয়ে সমালোচনা হয়েছে। গত জুলাইয়ে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট নীতিমালার বাইরে স্বাস্থ্য বিষয়ক ভুল পরামর্শ দিয়েছিল। গুগল ছাড়াও অন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম নিয়েও ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ আছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 14 বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার ঘটনায় তার পরিবার ক্যারেক্টার এআই নামের এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তারা জানায়, সেই চ্যাটবটই তাদের সন্তানকে আত্মহত্যার জন্য উস্কানি দেয়। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সুরক্ষা ব্যবস্থায় আরও নজর দেওয়া উচিত। এতে ব্যবহারকারীরা যথাযথভাবে প্রযুক্তিগত উন্নয়নের সুবিধা ভোগ করতে পারবেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল গ্রিসের লেসবোস দ্বীপের মাটির তৈজসপত্র। দ্বীপটিতে ঐতিহ্যবাহী নিয়ম মেনে তৈরি করা হয় বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র। মাটিকে নির্দিষ্ট আকার দিচ্ছেন কুমার, পরে সেগুলো শুকাতে দেওয়া হয় রোদে। রং করলেই প্রস্তুত হয়ে যাবে বিক্রির জন্য। গ্রিসের লেসবোস দ্বীপে ঐতিহ্যবাহী নিয়ম ব্যবহার করে মাটির তৈজসপত্র বানানো হয়। নিকোস কুডভিস নামক ব্যক্তির এই বিশেষ পদ্ধতিকে ইউনেস্কোর পক্ষ থেকে দেওয়া হয়েছে বিশেষ সম্মান, অন্তর্ভুক্ত করা হয়েছে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়। ইউনেস্কোর এই স্বীকৃতিকে সাধুবাদ জানিয়েছেন কুডভিস। 70 বছর বয়সী কুডভিস ও তার পরিবারের মাধ্যমে এখনও রীতি টিকে আছে দ্বীপটিতে। বিশেষ উপায়ে মাটির শিল্পগুলো তৈরি করার পর ঐতিহ্যবাহী চুলার ভেতর এগুলোকে পোড়ানো হয়। এরপর রং করার মাধ্যমে বিক্রি করার উপযোগী করে তোলা হয় বলে জানান কুডভিস। আমি আমার বাবার কাছ থেকে যা শিখেছি তাই করেছি। আমার বাবা তার বাবার কাছ থেকে শিখেছিল। একসময় প্রতিদিন 150 পিস করে মাটির জিনিস তৈরি করতেন কুডভিস ও তার পরিবার। বর্তমানে প্রেস মেশিন থাকায় হাতে বানানো মৃৎশিল্পের চাহিদা কিছুটা কমেছে বলে জানান তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। উইন্ডিজে সিনিয়র ক্যাম্পেইনারদের অভাব ভোগাবে বাংলাদেশ দলকে। তবে যারা সুযোগ পাচ্ছেন তারা যদি নিজেদের সেরাটা দিতে পারেন তাহলে সেটা দেশের জন্য যেমন ইতিবাচক হবে, তেমনি তাদের ব্যক্তিগত ক্যারিয়ারও দীর্ঘায়িত হবে বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নু। এই সিরিজে তাই তরুণদের ওপর পূর্ণ আস্থা রাখছেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসরে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই তার কাছে। সেক্ষেত্রে সম্ভব হলে সাকিব তামিমকেও বিবেচনায় রাখা যায় বলে মন্তব্য নান্নুর। পাকিস্তান সিরিজে ঐতিহাসিক জয়ের পর সবাই ভেবেছিল দেশের ক্রিকেট মনে হয় বদলে যাচ্ছে, পরিবর্তিত বাংলাদেশের স্পিরিট কাজ করছে ক্রিকেটারদের মাঝেও। কিন্তু ভুল ভাঙতে দেরি হয়নি একেবারেই। পরের সিরিজেই উঠতে থাকা দলটাকে মাটিতে নামিয়ে আনে টিম ইন্ডিয়া। সিরিজে জয় তো দূরে থাক, প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি শান্ত বাহিনী। এরপর ঘরের মাঠে অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকাকে পেয়ে আবারও খুশিতে ডগমগ হয়ে ওঠে টিম ম্যানেজমেন্ট। কিন্তু প্রোটিয়ারা হোয়াইট ওয়াশ করে বুঝিয়ে দেয় আন্তর্জাতিক ক্রিকেটে তৃপ্তির ঢেকুর তোলার মতো অবস্থা থেকে এখনো যোজন দূরে বাংলাদেশের ক্রিকেট। এই অবস্থায় উইন্ডিজ সিরিজের আগে শান্ত মুশফিকদের ইনজুরি পুরানো ভয়টাকেই আবারও নাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। কি হবে টেস্ট সিরিজে? টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে আপনার টপ অর্ডারকে ভালো করতেই হবে। একটা ভালো পার্টনারশিপ না হলে মিডল অর্ডারের জন্য একটা চাপ সৃষ্টি হয়েছে। ধারাবাহিকভাবে কিছু ভালো হচ্ছে না আমাদের টপ অর্ডারে, যেহেতু এখন আবার একটু এব্রডে গিয়েছে খেলতে। ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিন্তু এখন আগের মতো ওরকম বাউন্সিং, এটা কিন্তু
অনেকটা স্পোর্টিং উইকেটের মতো। তো সেই হিসেবে আমি মনে করি যে আমাদের ব্যাটারদেরকে অবশ্যই ভালো করা উচিত এবং নিজেদের কিন্তু সঠিকভাবে প্ল্যান করে যদি ঠিক আগাতে পারে এবং ব্যাটসম্যানরা আমার মনে হয় এই সিরিজে ভালো কিছু করতে পারে। ওপেনিংয়ে সাদমান, জাকির কিংবা জয় আশা দেখাতে পারছেন না কেউই। এর মাঝে মিডল অর্ডারে শান্ত মুশফিকের অনুপস্থিতি বড় বিপাকে ফেলেছে ম্যানেজমেন্টকে। তবে তাদের বদলি হিসেবে দীপু, জাকির এবং অঙ্কনের উপর পূর্ণ আস্থা রাখছেন সাবেক এই প্রধান নির্বাচক। তার মতে সুযোগ সব সময় আসে না, কিন্তু এবার যেহেতু এসেছে তরুণ ক্রিকেটারদের উচিত হবে সেটাকে কাজে লাগানো। শান্ত ক্যাপ্টেন নেই, এটা তো বিগ ব্লো টিমের জন্য এবং তার চেয়েও বেশি হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স প্লেয়ার মুশফিক নেই। তো এটা তো অবশ্যই চিন্তার কারণ হবে। তারপরেও যারা সুযোগ পাবে ওদের জন্য একটা বিরাট প্ল্যাটফর্ম এবং নিজেকে মেলে ধরার জন্য কিন্তু একটা বিরাট জায়গা। তো সুতরাং সুযোগ আসে, সুযোগটা কাজে লাগানো কিন্তু খেলোয়াড়দের দায়িত্ব। তো সেই হিসাবে সুযোগ যখন আসছে এটা ভালো ক্রিকেটটা খেলতে হবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসরে কি অনভিজ্ঞ ক্রিকেটারদের দিয়ে তরিপার হবে? নান্নুর সোজা উত্তর না। বড় ইভেন্টে অভিজ্ঞতার কোনো বিকল্প জানা নেই তার কাছেও। এক্সপিরিয়েন্স প্লেয়ার অবশ্যই দরকার এবং কম্বিনেশনটা কিন্তু এক্সপিরিয়েন্স ইনএক্সপিরিয়েন্স সব মিলে কিন্তু একটা স্কোয়াড হয়। তো সেই হিসাবে যেহেতু পাকিস্তানের মাঠে খেলা, ভালো উইকেটে খেলা, আমাদের সাথে সিমিলার ওয়েদার, তো সে সব কিছু মিলে বলবো যে দল এক্সপিরিয়েন্স প্লেয়ারদের পেলে কিন্তু যথেষ্ট উপকৃত হবে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। বিসিবির ছাড়পত্রের জন্য গেল আইপিএলে খেলা না হলেও আবারও সুযোগ তাসকিন আহমেদের সামনে। সাম্প্রতিক ফর্মের জন্য আসন্ন নিলামে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির রাডারে আছেন তিনি। ধারণা করা হচ্ছে এবার আইপিএল খেলার ইচ্ছে পূরণ হতে পারে স্পিড স্টারের। তার মতো শিখে ছিঁড়তে পারে নাহিদ রানার গতির জন্যই আইপিএল নিলামের আগে আলোচনায় তিনি। তাসকিনের জন্য আইপিএল হতাশার এক প্রতিচ্ছবি। সতীর্থরা যখন দাপিয়ে বেরিয়েছে ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টের বিভিন্ন আসর, তখন টিভি সেট কিংবা গুগল করেই সেই খবর রাখতে হয়েছে ঢাকা এক্সপ্রেসকে। অথচ বল হাতে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট আসরে নাম লেখানোর সুযোগ এসেছিল তার কাছেও। বিসিবির অহেতুক বাধ্যবাধকতার বলি হয়ে আইপিএল এখনও স্বপ্নই রয়ে গেছে তাসকিনের কাছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গেল আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কেবল মোস্তাফিজুর রহমান। এই তালিকায় যুক্ত হতে পারতেন তাসকিন আহমেদ। কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস তাকে নিয়ে আগ্রহ দেখালেও বিসিবির ছাড়পত্র জোগাড় করতে পারেননি স্পিড স্টার। আরও একটা আইপিএল যখন দরজায় করা নাড়ছে, তখন কি একই পরিণতি অপেক্ষা করছে তার জন্য, নাকি এবার হবে ইচ্ছে পূরণ? তাসকিনের যে ফর্মের জন্য গেলবার আগ্রহ দেখিয়েছিল ফ্র্যাঞ্চাইজ দুটো, সেই বিবেচনায় এবারও তাকে নিয়ে সম্ভাবনা আছে কারাকারের। বরং গেল আসরের তুলনায় এবার তিনি আরও পরিণত। তার সাম্প্রতিক ফর্ম ইঙ্গিত দিচ্ছে এমন কিছুই। চলতি বছর মোট 16টি টি20 খেলে 18.43 গড়ে স্পিড স্টার শিকার করেছেন 23 উইকেট। 7-এর সামান্য ওপরে তার ইকোনমি রেট। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে তিনি ছিলেন দুর্দান্ত। যদিও সবশেষ ভারত সিরিজ তাসকিনের জন্য খুব একটা ভালো কাটেনি। 3 ম্যাচে সমান উইকেট পেলেও বেজায় খরুচে ছিলেন তিনি। বিশেষ করে বলতে হয় হায়দ্রাবাদ ম্যাচের কথা। এছাড়াও গোয়ালিয়রে তার বোলিং ছিল নির্বিষ। তবে দুর্দান্ত পারফর্ম করেছেন দিল্লিতে। আসন্ন আইপিএলে তাসকিনের দল পাওয়া না পাওয়ার জটিল অঙ্কে এই বিষয়গুলো হতে পারে ফ্যাক্টর। আইপিএল অকশনের আগে বাংলাদেশ ক্রিকেটের পেস ইউনিটের তরুণ তুর্কি নাহিদ রানাও আছেন আলোচনার টেবিলে। যদিও ওই ক্রিকেটারের এখন পর্যন্ত অভিষেকই হয়নি আন্তর্জাতিক টি20তে। তবে লাল সাদা 2 বলের ক্রিকেটই দেখেছে তার গতির ঝড়। তার বোলিং সামর্থ্য প্রশংসা কুড়িয়েছে আন্তর্জাতিক মহলেও। আর তাই 75 লাখ রুপি বেস প্রাইজের এই পেসারের ভাগ্যের শিকে ছেড়ার সম্ভাবনা প্রবল। নাহিদের আইপিএলে দল পাওয়ার একমাত্র কারণ গতি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গেল আসরে এই গতি দিয়েই আলোচনার তুঙ্গে ছিলেন লখনৌ সুপার জায়ান্টসের অখ্যাত মায়াঙ্ক ইয়াদব। তার 156.7 কিলোমিটারের গতির বলটি ছিল আসরের ফাস্টেস্ট বল। নাহিদের কাছ থেকে এখন পর্যন্ত এমন ডেলিভারি না এলেও তার সামর্থ্য ধারে কাছেই। সুতরাং এই দিক বিবেচনায় নিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজ তাকে দলে ফেরালে অবাক হওয়ার কিছুই থাকবে না। এসএম ইকবাল, সময় সংবাদ। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে প্রথম ধাপে গায়ানা গেল রংপুর রাইডার্স। অধিনায়ক নুরুল হাসান সোহান সহ গেল রাতে দেশ ছেড়েছেন সাইফুদ্দিন সৌম্যরা। গায়ানার উইকেট স্পিন নির্ভর হওয়ায় রিশাদ মাহিদিদের নিয়ে আশাবাদী অধিনায়ক। 5 দলের টুর্নামেন্টে আগামী বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সাবেক বিপিএল চ্যাম্পিয়নরা।
এর আগে অনেকবারই দেশের বাইরে খেলতে গেছেন মোহাম্মদ সাইফুদ্দিন, তবে এবারেরটা একটু ভিন্ন। প্রথমবারের মতো বিদেশি লিগে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি, আর সে দলের অন্যতম সদস্য এই অলরাউন্ডার। বিপিএল এর গেল আসরে বরিশালকে চ্যাম্পিয়ন করতে রেখেছিলেন বড় ভূমিকা, এবার যোগ দিয়েছেন নতুন দলে। বিপিএল শুরুর আগে সুযোগ এসেছে রংপুর রাইডার্সকে আন্তর্জাতিক শিরোপা উপহার দেয়ার। দেশ ছাড়ার আগে তাই দোয়া চেয়ে গেলেন সাইফুদ্দিন। গ্লোবাল সুপার লিগ খেলতে প্রস্তাব দেওয়া হয়েছিল ফরচুন বরিশালকে, তারা রাজি না হওয়ায় সেই সুযোগ লুফে নেয় রংপুর। তবে শুধু অংশগ্রহণের জন্যই আটলান্টিক পাড়ি দিয়ে ক্যারিবিয়ানে যাচ্ছে না সাবেক বিপিএল চ্যাম্পিয়নরা। দেশ ছাড়ার আগে স্পষ্টভাবে লক্ষ্য জানিয়ে গেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান, ফিরতে চান শিরোপা হাতেই। সেটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি, এবং যেহেতু এখন শুধু বাংলাদেশের মানে শুধু রংপুরের হয় না, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে, আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে, বাট আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। অনেক বেশি এক্সাইটেড এই টুর্নামেন্টের জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি রেসপন্সিবিলিটি। আমার কাছে মনে হয় যে ভালো কিছু করা এখানে, এটা তো আলটিমেট গোল, বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে এবং ম্যাচ টু ম্যাচ প্ল্যান করে যাওয়াটা খুব মানে আমাদের জন্য দরকার। জাতীয় দলের হয়ে গায়ানায় খেলার অভিজ্ঞতা আছে সোহান, মেহেদি, আফিফদের। প্রভিডেন্স স্টেডিয়ামের উইকেট বরাবরই স্পিনারদের পক্ষে কথা বলে। স্কোয়াডে রিশাদের সঙ্গে শেখ মেহেদি থাকায় তাদের নিয়ে বড় স্বপ্ন দেখছেন অধিনায়ক। গায়ানার উইকেট, যেটা আমি যখন লাস্ট টাইমও খেলেছিলাম, এটা একটু স্পিনিং উইকেট থাকে, তো এখানে স্পিনারদের ভূমিকা অনেক বেশি থাকবে, এবং আমাদের টিমে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড ক্লাস কিছু ভালো স্পিনার আছে। সো ওভারঅল আমাদের টিমটা খুবই কম্প্যাক্ট, তো আমরা আমাদের সেরাটা খেলতে পারলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট। ক্যারিবিয়ানের অন্য ভেন্যুগুলোর তুলনায় গায়ানা বাংলাদেশ দলের জন্য বরাবরই লাকি ভেন্যু। টাইগাররা এখন পর্যন্ত এই মাঠে খেলা 7 ম্যাচের 5টিতেই জিতেছে। গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুরও নিশ্চয়ই চাইবে সেই ধারা অব্যাহত রাখতে। 5 দলের টুর্নামেন্টে রংপুর ছাড়াও অংশ নিচ্ছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স, হ্যাম্পশায়ার হকস, লাহোর কালান্দার্স ও ভিক্টোরিয়া ক্রিকেট টিম। আসর মাঠে গড়াবে আগামী 26 নভেম্বর। এর পরদিন হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে রংপুর রাইডার্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আবুধাবি টি10 লিগে খেললেও বাংলা টাইগার্স বাংলাদেশেরই দল, তাই টাইগার ক্রিকেটারদের বেশি সুযোগ দেয়া দলটির মূল পরিকল্পনা, জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির সিইও জাফির ইয়াসিন চৌধুরী। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা বাড়লেও জয়ের ব্যাপারে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি। এই আসরে বাংলা টাইগার্সের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। দীর্ঘদিন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে শেষ ম্যাচ দেশে এসে খেলতে না পারায় সাকিব হতাশা প্রকাশ করেছেন বলেও জানান তিনি। সংযুক্ত আরব আমিরাতে জাফির ইয়াসিন চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছেন তারিক হাসান শিমুল। আবুধাবি টি10 লিগে বাংলাদেশের প্রতিনিধি বাংলা টাইগার্স, সেই বাংলা টাইগার্সের সিইওকে পেয়েছি আমরা। তার কাছ থেকে জানবো বাংলা টাইগার্স সম্পর্কে। সাকিব আল হাসান মাঝে কিন্তু আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশে যাওয়ার কথা ছিল, আবুধাবিতে ছিলেন, এই বিষয়গুলো নিয়েও জানবো। এবারে আবুধাবি টি10 আমাদের একটা ওয়ান অফ দি স্ট্রংগেস্ট টিম অনেস্টলি। আই থিঙ্ক ইন টার্মস অফ দি নেমস অ্যান্ড স্টাফস আমাদের টিমটা সেকেন্ড স্ট্রংগেস্ট। আমাদের রাশিদ খান আছে, সাকিব আল হাসান আছে, উই হ্যাভ গট তৌহিদ হৃদয়, অ্যান্ড দেন ইফতেখার আহমেদ, জাজা, লিয়াম লিভিংস্টোন। উই হ্যাভ সাম অফ দি বেস্ট প্লেয়ার্স ফ্রম এভরি সিঙ্গেল কান্ট্রি। কোনো বিশেষ পরিকল্পনা ছিল কিনা যে বাংলাদেশি ক্রিকেটারদেরকে বেশি ফোকাস দিবে? উই ট্রাই টু কিপ অ্যাটলিস্ট 1 to 2 বাংলাদেশি প্লেয়ার্স এভরি সিঙ্গেল সিজন। এটার একটা প্রাইম রিজন হচ্ছে যে অবভিয়াসলি ইটস আ টিম দ্যাট বিলংস টু বাংলাদেশ ইটসেলফ। বাংলাদেশের ফ্যান্স আমাদের they have been supporting us consistently, so it's important for us that আমরা বাংলাদেশি প্লেয়ারদেরকে নিই, এবং আমরা যদি সেই প্লেয়ারদেরকে ডেভেলপ করতে পারি, আই থিঙ্ক it's a very good thing for us as well, and at the same time আমি বিশেষ করি সেটা আমাদের বাংলাদেশের সেটআপকেও হেল্প করে অনেকটা। ক্যাপ্টেন্সি তো সাকিবই করবেন মনে হয়? ইয়েস, সাকিব ভাই উইল বি লিডিং দ্য টিম। আপনি তো আশা করেছিলেন হয়তো আফগানিস্তানের সাথে সিরিজটাতে সাকিব আল হাসান থাকবে। I was hopeful that সাকিব ভাই সিরিজটা খেলবে। He had a conversation with the board which is obviously I'm not aware of. যে কোনো কারণে হোক, প্রবাবলি ফ্যামিলি বা যে কোনো ইস্যু, he did not show up. সাকিবকে আসলে তখন কেমন দেখছিলেন, এই যে মিস করবেন, মাঝপথে এসে ফিরে যেতে হচ্ছে? He was disappointed যে উনি এতদিন বাংলাদেশে সার্ভিস দিচ্ছেন, to play his last test match he can't go to Bangladesh. যে দেশের জন্য এত বছর খেলে আসছে, 10-15 years of service, and then obviously যেখানে he have asked that উনি ওনার লাস্ট টেস্ট ম্যাচটা বাংলাদেশে খেলতে চাই মিরপুরে, and then obviously he could not play. I think it's obviously he was pretty much disappointed. ভক্ত হিসেবেও যদি চিন্তা করেন, এটা খারাপ লাগবে নিশ্চয়ই। সাকিব আল হাসানের মতো একজন প্লেয়ার তার দেশ থেকে বিদায় নিতে পারছেন। Politics is one thing, but
আপনি যখন একটা দেশের জন্য 10-15টা বছর এতটা এইভাবে সার্ভিস দিয়ে আসছেন, বাংলাদেশকে একটা ডিফারেন্ট লেভেলে আপনি রিপ্রেজেন্ট করতেছেন, অ্যান্ড হি হ্যাভ বিন ওয়ান অফ দি বেস্ট অলরাউন্ডার্স ইন দি হোল ওয়ার্ল্ড ফর লং পিরিয়ড অফ টাইম। তিনোটা ফর্মেটে একসাথে 1 নাম্বার পজিশনে থাকা, ইটস নট এন ইজি থিং। সো ইউ নিড টু give credit to Shakib for that. But after doing all these things, যখন because of these reasons he can't go back to his country, is obviously pretty disappointing as a fan of Shakib. Thank you so much. হ্যাঁ, দর্শক শুনছিলেন সাকিব আল হাসানের কথা, এবং কি আবুধাবি টি-10 লিগে বাংলা টাইগার্স যে তাদের পরিকল্পনা সাজিয়েছে সেই পরিকল্পনা নিশ্চয়ই সফল হবে সেই প্রত্যাশা রাখছি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ভারতের বিপক্ষে চতুর্থ টি-20তে ওয়াইড দেয়া নিয়ে আম্পায়ারদের সঙ্গে বাজে আচরণ করার শাস্তি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কয়েটজে। ম্যাচ ফি 50% জরিমানা করা ছাড়াও তার নামের পাশে 1 ডিমেরিট পয়েন্ট যোগ করেছে আইসিসি। ভিন্ন ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের শাস্তি পেয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও ওমানের সুফিয়ান মেহমুদ। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ছিল টি-20 বিশ্বকাপের প্রতিশোধ নেয়ার। ঘরের মাঠে সেই সুযোগটাও ছিল প্রোটিয়াদের সামনে, তবে হয়নি প্রত্যাশা পূরণ। উল্টো দলের গুরুত্বপূর্ণ সদস্য পেয়েছেন বড় শাস্তি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 4 ম্যাচের টি-20 সিরিজ 3-1 ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া। তবে চতুর্থ ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান পেসার জেরাল্ড কয়েটজে, যার কারণে তার 50% ম্যাচ ফি কেটে নিয়েছে আইসিসি। শুধু তাই নয়, তার নামের পাশে যোগ করে দিয়েছে 1 ডিমেরিট পয়েন্টও। ঘটনার সূত্রপাত ভারতের ইনিংসের ম্যাচের 15তম ওভারে। প্রথম 2 বলে 7 রান দেওয়ার পরপর 2 বলে ওয়াইড দেন কোয়েটজে। তবে আম্পায়ারের সেই সিদ্ধান্ত পছন্দ হয়নি প্রোটিয়া পেসারের। সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানান তিনি। এক পর্যায়ে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন কোয়েটজে। সিদ্ধান্তটা অযথার্থ বলেন তিনি, যাতে আইসিসির আচরণবিধি লঙ্ঘন হয়েছে, যার কারণেই এমন শাস্তি দেয়া হয়েছে কোয়েটজেকে। ভিন্ন ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের শাস্তি পেয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ওমানের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের উদ্দেশ্য করে ব্যাট দেখানো ও আউট দেওয়ার পর গ্লাভস ব্যাট ছুঁড়ে ফেলে দেয়ায় আইসিসির আচরণবিধি 2.8 ও 2.2 লঙ্ঘন হয়েছে, যার কারণে তার ম্যাচ ফি 10% কেটে নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ডাচ অধিনায়কের নামের পাশে যোগ করেছে 2টি ডিমেরিট পয়েন্ট, দিয়েছে হুঁশিয়ারিও। একই ম্যাচে নেদারল্যান্ডসের ব্যাটার তেজা নিদামানরুকে আউট করে ওমানের সুফিয়ান মেহমুদের করা উদযাপন কোড অফ কন্ডাক্ট 2.5 অনুচ্ছেদ ভঙ্গ করেছে বলে জানায় আইসিসি। তাকেও 10% জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তামিম হোসেন, সময় সংবাদ। ভেন্যু সমস্যার মীমাংসা না হলেও চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, এমনটাই গুঞ্জন ভারতীয় গণমাধ্যমে। অনেক আগে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি আইসিসিতে জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গণমাধ্যমে ফাঁস হওয়া সূচি অনুযায়ী 19 ফেব্রুয়ারি শুরু হয়ে 9 মার্চ শেষ হওয়ার কথা এই মেগা ইভেন্ট। 8 দলের টুর্নামেন্টের জন্য লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সংস্কার কাজও সম্পন্ন করেছে পিসিবি। তবে পাকিস্তানের ক্রিকেটারদের পাঠাতে ভারত আপত্তি জানানোয় তৈরি হয় জটিলতা। আলোচনা শুরু হয় হাইব্রিড মডেল নিয়ে। যদিও পূর্ণাঙ্গ আসর পাকিস্তানের আয়োজনে বদ্ধপরিকর পিসিবি, তবে ভারত পাকিস্তানের এই দ্বন্দ্বের মাঝে এতদিন আনুষ্ঠানিকভাবে সূচি ও ভেন্যু ঘোষণা করতে পারেনি আইসিসি। খসড়া সূচি অনুযায়ী ইভেন্টের বাকি মাত্র 3 মাস, তাই ভেন্যু জটিলতার কোনো সুরাহা করতে না পারলেও অফিসিয়ালি ফিক্সচার ঘোষণা করতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু 2 বোর্ডের সঙ্গে আলোচনা ছাড়াই কিভাবে এই সিদ্ধান্ত নিচ্ছে আইসিসি তা নিয়ে রয়েছে প্রশ্ন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকারের ভিন্ন দিকে যাওয়ার ভয় মির্জা ফখরুলের, ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি অভ্যুত্থানকারীদের। আদানির বিদ্যুৎ আমদানির চুক্তিতে পদে পদে অনিয়ম, গোপন করে কর ছাড়ের তথ্য। শুল্ক স্টেশন নিয়েও মিথ্যার আশ্রয়, জাতীয় স্বার্থ খতিয়ে দেখেনি পিডিবি, বলছেন বিশেষজ্ঞরা। এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে শেষ হলো জি-20 সম্মেলনের 19তম আসর। ক্ষুধা মোকাবিলা, মানবিক সহায়তায় গুরুত্বারোপ, অর্থনীতি উন্নয়নেও সহযোগিতার আশ্বাস বিশ্ব নেতাদের। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।